আমরা বোঝানোর চেষ্টা করেছি যে বিরোধীরা চুপ করে বসে নেই, কারণ বিরোধীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ চলে এসেছে যে তাদের পক্ষে নির্বাচনে জয় লাভ করা সম্ভব না, এটা তারা মনে করছে। রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে এটা বোঝাতে চেয়েছেন যে যেভাবে নির্বাচনী ব্যবস্থাটাকে কুক্ষিগত করে নেওয়া হয়েছে তাদের অভিমত অনুসারে, যেভাবে নির্বাচন কমিশনকে একটি রাজনৈতিক দলের আশ্রিত সংগঠনে পরিণত করে দেওয়া হয়েছে, যেভাবে আমাদের দেশের বিচার ব্যবস্থার ওপর একটা পরোক্ষ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে অভিযোগ, তাতে বিরোধীদের পক্ষে একা একা লড়াই করে বেশি কিছু করা সম্ভব না, এটা তারা মনে করে নিয়েছে। আর মনে করে নিয়েছে বলেই তারা এবার এমন কিছু পরিকল্পনা করছে, অনেকে মনে করছেন এরকমটা, যা আগামী দিনে দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। যেমন ধরুন, প্রথমেই যদি বলি, আপনারা দেখবেন যে গত কদিনে তৃণমূলের নেতাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের সুর শোনা যেতে শুরু করেছে। আম আদমি পার্টি আবার মারাত্মকভাবে নড়ে চড়ে বসেছে। কংগ্রেসের রাহুল গান্ধী তো নিয়মিতভাবেই আপনার আক্রমণ করে যাচ্ছে আপনার একেবারে ডিরেক্টলি প্রধানমন্ত্রীকে। এর মধ্যেও তিনি প্রধানমন্ত্রীর ইটালি সফর, তারপর পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, তারপর আপনার আমেরিকার কাছে নতজানু হওয়া, নানান রকম ইস্যুতে নিয়মিতভাবে মোদিকে টার্গেট করে তিনি অভিযোগের পর অভিযোগের তীর ছুঁড়ে আসছেন। এর আগেই তিনি নির্বাচনী ব্যবস্থা নিয়ে, ভোট চুরি নিয়ে নানান ধরনের অভিযোগ করেছেন। আমি তখন থেকে আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছে বিরোধীরা। একটা ন্যারেটিভ তারা মানুষের সামনে রাখছে এবং এই ন্যারেটিভটা প্রথমে মানুষের মাথার মধ্যে ঢোকাচ্ছে, এবং এই ন্যারেটিভটা ঢোকানোর মধ্য দিয়ে তারা প্রথম পদক্ষেপ নিয়েছে, এবং এইটা সফল হলে পরে তারা এর পরের স্টেপ নেবে। আপনারা খেয়াল করে দেখুন যে ভোট চুরির যে ন্যারেটিভ কংগ্রেস প্রমাণ সহকারে মানুষের সামনে রেখেছিল, প্রমাণ সহকারে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ রাহুল গান্ধী একাধিক প্রেস কনফারেন্সে যে সমস্ত তথ্যগুলো তুলে ধরেছিলেন, দেশের বিরোধী দলনেতা হিসেবে সম্পূর্ণ দায়িত্ব সহকারে তিনি মানুষের সামনে সেগুলো রেখেছিলেন। এবং আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে রাহুল গান্ধী দেশের লোকসভার বিরোধী দলনেতা হয়ে নিজে দায়িত্ব নিয়ে যখন রাখছেন, তখন এগুলো মিথ্যে হওয়ার সম্ভাবনা নেই। কেন? কারণ হলো দেশের আইনি ব্যবস্থায় না হলে তার রাজনীতি চরমতম সংকটে পড়ে যাবে। তো সুতরাং তিনি যে প্রমাণগুলো রেখেছেন এবং জোরদার দাবি জানিয়েছেন, সেগুলো একেবারে পাকাপোক্ত ফ্যাক্ট, তথ্যের ওপর প্রতিষ্ঠিত, এই কথাগুলো আমি বলেছিলাম। এরপরে দেখুন যে কংগ্রেস এবং রাহুল গান্ধী ক্রমাগত প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে শুরু করেছে। প্রধানমন্ত্রীকে কখনো অ্যাবস্টিন ফাইল নিয়ে, কখনো অপারেশন সিন্দুর নিয়ে, সিন্দুরে আপনার যুদ্ধবিরতি এর কারণে, কখনো আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের ব্যাপারে, বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীকে ক্রমাগত আক্রমণ করতে শুরু করেছে। এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি দেখেন যে এই গত কয়েক মাসে, বিশেষ করে বলবো গত কয়েক মাসে, 5-7 বা 7-8 মাসের মধ্যে আপনারা দেখবেন যে এই বিরোধীদের যে ক্রমাগত আক্রমণগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে, অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে। মানুষ মনে করতে শুরু করেছে যে দেশের নির্বাচনী ব্যবস্থাটা এখন আর আগের মতন পাকাপোক্ত নেই, শক্তিশালী নেই, নিরপেক্ষ নেই। এক একটি নির্বাচন এলে কখনো আপনার ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে, কখনো অরিজিনাল ভোটারকে বাদ দিয়ে, কখনো আপনার ইভিএম মেশিনকে উল্টোপাল্টা করে, কখনো সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে, কখনো নির্বাচন কমিশনকে নির্লজ্জভাবে ব্যবহার করে, কখনো বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে নানান রকমভাবে এগুলো একটা মানুষের মনের মধ্যে ধারণা জন্মে গেছে যে তারা জিতে যাবে, অর্থাৎ তাদেরকে হারানো যাবে না। অর্থাৎ মানুষ চাইলেও মানুষ ভোট দেবে একটি দলকে, জিতবে আরেকটি দল। মানুষ একটি দলের পক্ষে গিয়ে দাঁড়াবে, কিন্তু ভোটের বাক্সে দেখা যাবে যে আরেকটি দল জিতে গেছে। অর্থাৎ মানুষের মতের, মানে জনমতের প্রতিফলন নির্বাচনের ফলাফলে দেখা যাবে না, এটা ধরেই নিয়েছে একটা বিরাট অংশের মানুষ।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলাকালীন সময় আমি বারবার বলেছিলাম, অনেক ভিডিওতে বলেছিলাম, যে যদি এই নির্বাচনে বিজেপি হেরে যায় তাহলে রাজনৈতিকভাবে বিজেপির লাভ হবে, বিজেপি জিতলে রাজনৈতিকভাবে বিজেপির ক্ষতি হবে। এই কথাগুলো আমি বলেছিলাম। আমি কিন্তু কখনোই বলিনি যে বিজেপি জিতবে, বিজেপি অ্যাক্সিডেন্টালি জিতে গেলে কি হতে পারে সেই কথাগুলো বলেছিলাম। কিন্তু আমি বলেছিলাম যে আমার ধারণা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতে যাবে। আপনারা দেখেছেন আমার কথা যে প্রকৃত সত্যের ওপর নির্ভরশীল। আপনারা দেখছেন যে আপনার এই নির্বাচন রেজাল্ট যখন আউট হয়েছে তখন থেকে এখনও পর্যন্ত তৃণমূলের বহু নেতা বিভিন্ন সময়ে তারা দাবি করেছে যে কাউন্টিং হলে তাদেরকে জোর করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কখনো বলেছে যে যে ইভিএম মেশিনে ভোট হয়েছে, কাউন্টিং হয়েছে অন্য কোনো, সেই মেশিনে হয়নি, অন্য কোনো মেশিনে হয়েছে। তারা আরও অনেক ধরনের অভিযোগ তারা করে আসছে, যে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে সেখানে জোর জবরদস্তি করা হয়েছে, বাইরের লোক এনে আপনার গুন্ডাগিরি করা হয়েছে কাউন্টিং হলে। তারপর অবজারভারদের কাছে অভিযোগ জানালেও তারা সেগুলোকে পাত্তা দেয়নি। এই সমস্ত অভিযোগ তারা ক্রমাগত করেছে, বিভিন্ন জায়গাতে তারা করেছে বিভিন্ন সময়ে, এবং তারা সুপ্রিম কোর্টে সমস্ত প্রমাণ নাকি তুলে ধরার জন্য প্রস্তুত হচ্ছে, এটাও আপনার জানা গেছে। এখন আপনারা খেয়াল করে দেখুন যে সর্বশেষ যে আমাদের দেশের রাজনীতি যে তুফান তৈরি হয়েছে রাজনীতিতে, সেটা হয়েছে ককরোচ জনতা পার্টি নামে জেনজিদের নতুন সংগঠনকে কেন্দ্র করে। এবার খেয়াল করুন যে এই জেনজিরা বিভিন্ন জন তারা কি বলছে, যে দেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে যে গলত হচ্ছে, মানে নির্বাচন নিয়ে একটা কিছু ঘোটালা হচ্ছে, তারা সেটা বলতে চাইছে। তারা বলতে চাইছে যে বিচার ব্যবস্থার মধ্যে কিছু একটা ঘোটালা হচ্ছে, এটা তারা বলতে চাইছে। তারা আরও অনেক কিছু বলে বোঝাতে চাইছে যে সব কিছু ঠিকঠাকভাবে চলছে না, এগুলোকে ঠিক করতে হবে। এর মানে কি? এবার খেয়াল করে দেখুন তো, এই যে জেনজিদের সংগঠনটা তৈরি হয়েছে, এর সঙ্গে আম আদমি পার্টির কি কোনো যোগাযোগ নেই? এর সঙ্গে কি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, সিপিএম, শিবসেনা, ইউবিটি বা থেলাপতি বিজয়ের টিভিকে, এদের কি কারোর কোনো যোগাযোগ নেই? আপনাদেরকে মনে হয় যে এদের কারোর কোনো যোগাযোগ নেই? আমি প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম। আমি এবার বলবো যে আমার ধারণা বলছে যে বিরোধীরা প্রত্যক্ষভাবে না হলেও আজকে যে আমাদের দেশের রাজনীতিতে একটা তুফান সৃষ্টি হয়েছে, রাজনীতির মধ্যে তুফান তৈরি হয়েছে, একটা নতুন একটা নতুন সংগঠন তৈরি হয়েছে। এটা এখনো পলিটিক্যাল পার্টি হয়নি, পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্ট্রেশন তারা নেয়নি এখনো পর্যন্ত, কিন্তু তারা তাদের আন্দোলনটা সোশ্যাল মিডিয়াতে চালিয়ে যাচ্ছে। তারা এখনো ময়দানে নেমে আন্দোলনের ঘোষণা দেয়নি, তারা এখনো বলেনি যে আমাদের দেশে ও নেপাল বা বাংলাদেশের মতন অবস্থা হবে, এ কথা একেবারেই বলেনি। সুতরাং এই কথা তাদেরকে মানে তাদের মুখ দিয়ে চাপানো যাবে না। তারা বলেছে গণতান্ত্রিকভাবে, অহিংসভাবে তারা তাদের বক্তব্য রাখবে, প্রয়োজনে ময়দানেও রাখবে। এবার দেখুন তো, আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিল যে ছেলেটা আমেরিকার বোস্টনে থাকে, সেই ছেলে অভিজিৎ দীপকে সে এটা তৈরি করেছে। সে তার একাধিক ইন্টারভিউ সে স্বীকার করেছে যে সে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিল। আপনারা দেখবেন অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বিভিন্ন নেতারা কোনো না কোনোভাবে জেনজিদের আহ্বান জানাচ্ছেন। রাহুল গান্ধী আহ্বান জানিয়েছিলেন, তারপর অরবিন্দ কেজরিওয়াল এবং আরও অনেক নেতা বিভিন্ন সময়। আপনারা দেখেন যে সাম্প্রতিককালে বিরোধীদের যে মনোবল, এটা হঠাৎ করে বেড়ে গেছে। তারা এতটাই আপনার আশাবাদী হয়ে গেছে যে তারা এবার মনে করছে যে দেশের তরুণ সমাজ বিজেপি থেকে আলগা হয়ে যাচ্ছে। তারা মনে করছে যে বিজেপির যে রাজনৈতিক যে ব্যাকবোন, সেটা ভেঙে যাচ্ছে, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। তারা মনে করছে যে দেশের তরুণ সমাজ যদি তাদের অভিযোগগুলো, তাদের যে অভাবের কথা, তাদের যে যন্ত্রণার কথা, এই কথাগুলো যদি বলতে শুরু করে ব্যাপকভাবে, তাহলে বিজেপির সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভটা আকাশ প্রমাণ হয়ে যাবে। একদিকে পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম প্রায় মাঝে মাঝে বাড়ছে। আগামী দিনে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে, এরকম ইঙ্গিত বিভিন্ন জন দিচ্ছে। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী নিজে বলছেন যে সোনা যাতে না কেনা হয়,
তারপর বেশি করে পেট্রোল যাতে খরচ না করা হয়, নানান রকম বিদেশ ভ্রমণ যাতে না করা হয়, এই কথাগুলো বলছেন। তার মানে প্রধানমন্ত্রী নিজেই বার্তা দিচ্ছেন যে আগামী দিনে না হলে সংকটে দেখা দিতে পারে। তো এই সমস্ত কিছুর কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, সাধারণ মানুষ টেনশনের মধ্যে রয়েছে। আর এটা বিরোধীদের জন্য একটা সাপে বরের মতন। তারা জানে যে এর জন্য মানুষের কষ্ট হচ্ছে, তাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু তারা জানে যে মানুষের মধ্যে ক্ষোভ যদি তৈরি না হয় তাহলে মানুষ পরিবর্তনের দরকার কেন মনে করবে। নরেন্দ্র মোদী 2013-14 সালে যখন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে, পদপ্রার্থী হিসেবে যখন সারা দেশে ঘুরে বেড়াচ্ছিলেন, সারা দেশের মানুষকে ব্যাপকভাবে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তুলেছিলেন। তিনি বারবার ডলারের তুলনায় টাকার মান কমার কারণে মনমোহন সিংকে আপনার খোঁচা দিচ্ছিলেন, ক্রমাগতভাবে অভিযুক্ত করছিলেন। তিনি সীমান্তে সন্ত্রাসবাদীদের দাপটের কথা বলে সরকারকে বারবার অভিযুক্ত করছিলেন। তিনি বেকারত্বের জ্বালায় যন্ত্রণায় ছটফট করা তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি বারবার বোঝাচ্ছিলেন যে কেন্দ্রের ভুল পলিসির কারণে দেশে অর্থনৈতিক সংকটে দেখা দিচ্ছে, বেকারদের কাছে সংকট, নানান রকম, মানে প্রত্যেকটি ইস্যুকে একটি একটি করে আইডেন্টিফাই করে তিনি কিন্তু তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে তিনি প্রচণ্ডভাবে অভিযুক্ত করেছিলেন। এবং এখন এই ভিডিওগুলো তুলে ধরে বা বের করে এনে কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলো সেগুলোকে টুকরো টুকরো করে মানুষের কাছে আবার তুলে ধরছে যে দেখুন, তিনি যখন বিরোধী দলে ছিলেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী হননি, তখন তিনি কি বলতেন পেট্রোল সম্বন্ধে, তখন তিনি কি বলতেন টাকার মান সম্বন্ধে, তখন তিনি জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্বন্ধে কি বলতেন, তখন তিনি সন্ত্রাসবাদ সম্বন্ধে কি বলতেন, আর ক্ষমতায় আসার পরে তিনি কি বলছেন। এই কথাগুলো কিন্তু এখন আবার নতুন করে শোনাচ্ছে তারা। এবং এগুলো গত মানে 1 বছর ধরে বিশেষ করে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এগুলো একটা ন্যারেটিভ বিল্ড করে। আমি বারবার এটাই বলতে চাইছি আপনাদেরকে যে এগুলো একটা ন্যারেটিভ তৈরি করে। সাধারণ মানুষ যখন এগুলো ক্রমাগত শুনতে থাকে তখন তার মনে হতে থাকে, হ্যাঁ ঠিকই তো ভাই, এই কথাটা তো ভাবিনি, ঠিকই তো উনি তো এরকম বলেছিলেন, এখন তো এরকম হচ্ছে। তো ওই যে তার আগের বলা কথাগুলোর সঙ্গে বর্তমানের পরিস্থিতিকে মিলিয়ে, মানে ওই ভিডিওগুলোতেই মিলিয়ে দিচ্ছে বক্তা, তখন সাধারণ মানুষ বলছে যে হ্যাঁ ভাই ঠিকই তো, তার মানে সামথিং গণ্ডগোল হচ্ছে, তার মানে আমরা যা ভেবেছিলাম তা হচ্ছে না। এই যে একটা ন্যারেটিভ ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিরোধীরা আপনার তৈরি করে দিয়েছে, অলরেডি তৈরি করে দিয়েছে, যার কারণে সব দিকেই দেখবেন এখন যে সরকারের ব্যর্থতার কথা আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন, বিদেশে যেতেই পারেন প্রধানমন্ত্রী বিদেশ যাত্রা দেশের স্বার্থেই করা হয় মূলত। দেশের অন্য কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করা, তারপর কোনো দেশের সঙ্গে কোনো সমস্যা হলে সেই সমস্যা দূর করা, বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিদেশ সফর করেন। যিনি প্রধানমন্ত্রী থাকুন না কেন, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, প্রধানমন্ত্রী বিদেশে যাবেনই। তিনি যেহেতু দেশের নেতা, প্রধান নেতা, তিনি বিদেশে গিয়ে দুটো দেশের মধ্যে সম্পর্কটাকে বেটার করার জন্য তিনি প্রধান, সুতরাং এগুলি হবে। কিন্তু এখন দেখুন, যখন প্রধানমন্ত্রী দেশের মানুষকে বিদেশ সফর এড়ানোর কথা বলেছেন, তখন এর ঠিক অল্প সময় পরেই তিনি নিজে যখন বিদেশ সফরে চলে গেছেন, তখন বিরোধীরা এটাকেই হাতিয়ার করেছে। অন্য সময় হলে এইরকম হাতিয়ার করার সুযোগ পেত না। যখন তিনি এই কথা বলেছেন যে বিদেশ সফর যাতে তারা এড়ায় বিদেশবাসী, তখন তিনি যখন বিদেশে যাচ্ছেন তখন বিরোধীরা এটাকে লুফে নিয়েছে। আর লুফে নিয়ে তারা এমনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার তির্যক মন্তব্য করতে শুরু করেছে যে মোদিজির সমর্থক যারা, কট্টর সমর্থক যারা, তারাও বলার মতন কথা পাচ্ছে না। তারপরে কি হয়েছে দেখুন, সময় খারাপ হলে কি হয়। প্রধানমন্ত্রী দেশের একটি চকলেট কোম্পানির চকলেট নিয়ে গিয়ে কি বলে ইতালির প্রধানমন্ত্রীকে, মেলোনিকে আপনার উপহার দিয়েছেন, এবং মেলোনি সেটা একটা রিল বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। যায় কোথায়? এরপরে তো রাজনৈতিক দলগুলো, এরপরে তো বিভিন্ন বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে, তারা তো এরপর এটাকে তো আর ছাড়ার জন্য কোনোভাবেই রেডি না। এরপরে তারা নানান রকমভাবে এটাকে হাতিয়ার করে দেশের মানুষের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছে যে দেখুন তিনি কি করছেন সেখানে গিয়ে।
এইগুলো তারা করতে শুরু করেছে। এর মধ্যে জেনজিদের যে সংগঠনটা দাঁড়িয়ে গেছে, সেটা আমি একটু আগে দেখলাম কালকে, যেখানে আমি বোধহয় বলেছিলাম 7.6 মিলিয়ন, একটা ভিডিওতে বলেছিলাম। আর একটু আগে দেখলাম, তবু আবার একটু আগে যা দেখলাম তাই বলবো কেন, আমি আরবার চেক করে আপনাদেরকে বলে দিই আপনাদেরকে যে এই মুহূর্তে তাদের যে ফলোয়ার সংখ্যা কত আছে, 13.6 মিলিয়ন। 13.6 মিলিয়ন এই মুহূর্তে 2:23 একবার ভাবেন, 13.6 মিলিয়ন মানে কত তো আপনারা জানেন, 1,36,00,000। 1,36,00,000 ফলোয়ার তাদের ইনস্টাগ্রামে হয়ে গেছে। 1,36,00,000 মানে দেশের কোনায় কোনায় কি বিশাল সংখ্যক তরুণ যুবক যুবতী এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এটা কল্পনার বাইরে। মাত্র 4-5 দিনের মধ্যে, 1 সপ্তাহ এখনও কমপ্লিট হয়নি, এই অল্প সময়ের মধ্যে একটা আন্দোলন, এটা সোশ্যাল মিডিয়া মুভমেন্ট বলা যায়, এটা এই এত বিশাল জনপ্রিয়তা পেয়েছে যেটা অকল্পনীয়। এবং এইটাই আপনার বিরোধীদের এমনভাবে উজ্জীবিত করছে যে আবার আপনার অভিষেক ব্যানার্জি আবার ভীষণভাবে আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন। আবার মমতা ব্যানার্জি আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন। আবার তারা ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে শুরু করেছেন। আবার এই সরকার বেশি দিনে না টেকার বার্তা দিতে শুরু করেছেন। আবার রাহুল গান্ধী তির্যকভাবে আক্রমণাত্মক কথা বলতে শুরু করেছেন। অরবিন্দ কেজরিওয়াল আবার আক্রমণাত্মক ভঙ্গিমাতে চলে এসেছেন। মনীষ সিসোদিয়াকে দেখলাম আপনার এই যে ককরোচ জনতা পার্টির সমর্থনে ভিডিও পোস্ট করতে। দেখলাম অখিলেশ যাদব সম্ভবত তার টুইটার অথবা ফেসবুক কোনো একটা থেকে তিনি আপনার ককরোচ জনতা পার্টিকে তার সমর্থনের কথা জানিয়েছেন। এরা সবাই যেন ময়দানে নেমে পড়েছে। এদের মধ্যে আত্মবিশ্বাস হঠাৎ করে বেড়ে গেছে। এই আত্মবিশ্বাস যে বেড়ে গেছে, এইটার পেছনেও কি মূলত তাদেরই কোনো খেলা ছিল? আমি এটাই বোঝার চেষ্টা করছি যে একটা ছেলে আমেরিকার বোস্টনে বসে প্রথমে একটা পোস্টিত করলো, তারপর এটা ছড়াতে শুরু করলো, ছড়াতে অল্প সময়ের মধ্যে এটা লক্ষ, এরপরে মিলিয়ন, মানে প্রথমে শত, এরপরে হাজার, এরপরে লক্ষ, এরপরে মিলিয়ন, এখন কোথায় চলে গেছে? কোটির অনেক ওপরে চলে গেছে। এইটা কি খুব সহজে হয়ে গেছে? এর পেছনে কি বিরোধী ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলোর কি কোনো ভূমিকা নেই? আমার মনে হয় যে একটা ব্রড প্ল্যানের মধ্যে এটা হচ্ছে, যে দেশের যুব সমাজকে প্রথমে বিজেপির বিরুদ্ধে করে দিয়েছে এবং যুব সমাজের মধ্যে একটা হুজুগ তৈরি হয়ে গেছে, একটা যেন জুনুন, হিন্দিতে বলে না জুনুন, একটা জোশ চলে এসেছে যে ভাই এই সরকারকে, যারা ক্ষমতায় আছে তাদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলোকে তুলে ধরতে হবে। এবং অজস্র মানুষ রিল বানাচ্ছে, শর্টস বানাচ্ছে, মিম বানাচ্ছে, অজস্র তরুণী এগিয়ে এসে বলছে যে আমাদের কাছে এখন এটাই একমাত্র